বছর আগে ঠিক এই দিনটাতেই আমেরিকার B-29 বক্সটকার প্লেন থেকে জাপানের নাগাসাকির ওপর একটি অ্যাটমিক বম ফেলানো। এক্স্যাক্টলি 43 সেকেন্ড ধরে বমটা নিচের দিকে পড়তে থাকে, আর ভূপৃষ্ঠ থেকে যখন তার রেঞ্জ মাত্র 500 মিটারে এসে পৌঁছয় তখন এই ভয়ানক বমটা ব্লাস্ট হয়। বমটা ব্লাস্ট করার জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই জমির তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, যার ফলে এত বড় একটা ফায়ারবল ক্রিয়েট হয় যে তার শকওয়েভের কারণে 1 থেকে 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা সমস্ত বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। স্যাটেলাইট থেকে ক্যাপচার করা এই ছবিটা দেখলে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে বমটা ফেলানোর আগে জায়গাটা কেমন ছিল আর বমটা ফেলানোর পর সেটা কেমন হয়ে যায়। আর মানুষজনদের কথা তো বাদই দাও, বিকজ এই বমটা যেখানে ফেলানো হয়েছিল তার 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে যতজন উপস্থিত ছিল তাদের প্রত্যেকের শরীর কার্বনাইজড হয়ে যায়। এস্টিমেট করে জানা যায় যে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ এই বমটা ব্লাস্ট করার জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই মারা যায়। আর সব থেকে শকিং ব্যাপারটা হলো যে নাগাসাকিতে এই বমটা ফেলানোর জাস্ট 2 দিন আগেই আমেরিকা কিন্তু অলরেডি আরেকটা নিউক্লিয়ার বম হিরোশিমাতে ফেলিয়েছে। আর ঠিক নাগাসাকির মতন হিরোশিমাতেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি, প্রায় 80,000 নিরীহ মানুষ নিজেদের প্রাণ হারায়। কিন্তু এবার প্রশ্নটা হলো, এতগুলো মানুষের জীবন নেওয়ার পেছনে আসল দায়ীটা কি? আর জাপান কি বা এমন ভুল করেছিল যে আমেরিকা পরপর 2 বার তার উপর নিউক্লিয়ার অ্যাটাক করে? ইভেন তো তারা ভালো মতনই জানতো যে এই নিউক্লিয়ার অ্যাটাকের কারণে প্রচুর পরিমাণে লোক নিজেদের প্রাণ হারাবে, কিন্তু তবুও তারা এই অ্যাটাকটা করার আগে কেন একবারও ভাবলো না? তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় ঘটনাগুলোর কথা যেটা ইতিহাসের বইতে আমাদের কখনো পড়ানো হয়। জাপানের ওপর ঘটে যাওয়া এই ভয়ানক দিনটার বিষয়ে জানতে গেলে আমাদের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকে ভালো মতন বুঝতে হবে। 1939 সালে অ্যাডলফ হিটলার যখন পোল্যান্ডের ওপর আক্রমণ করে, ঠিক সেদিন থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মূলত দুটো শক্তিশালী অ্যালাইজ পাওয়ারদের মধ্যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। একদিকে ছিল জার্মানি, ইতালি আর জাপান, আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন অ্যান্ড আমেরিকা। জার্মানি, ইতালি আর জাপানকে সম্মিলিতভাবে অ্যাক্সিস পাওয়ার বলা হয়, আর অন্যদিকে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকাকে অ্যালাইড পাওয়ার বলা হয়। এই দেশগুলো তখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাচ্ছে। বাট আপনি জেনে অবাক হবেন, আমেরিকা কিন্তু প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণই করতে চায়নি, কারণ সেই সময় এশিয়ার ইউরোপের দেশগুলোর মধ্যে অনবরত যুদ্ধ দেখা যাচ্ছে, আর বহু দূরে থাকা আমেরিকা এই বিষয়টার ওপর কোনো রকম গুরুত্বই দিচ্ছিল না। কিন্তু তারা যখন দেখলো জাপান, ব্রিটেন আর ইউরোপ মিলে একের পর এক দেশ দখল করে তাদের উপনিবেশ গড়ে তুলছে, তখন এই বিষয়টা তাদের একদমই সহ্য হয়নি। বিকজ হিটলার তখন ইউরোপের একের পর এক দেশগুলোকে দখল করে নিচ্ছে, আর ঠিক সেই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে জাপানও এশিয়ার একের পর এক দেশগুলোকে দখল করতে শুরু করে। 1931 সালে চীনের উত্তর দিকে অবস্থিত মাঞ্চুরিয়া নামক এরিয়াটাকে জাপান দখল করে নেয়। জাপানের তখন পরিকল্পনা ছিল যে তারা মঙ্গোলিয়া থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের কিছু অংশকে দখল করে নেবে, আর সেখান থেকে আরো দক্ষিণ দিকে এগিয়ে তারা ভিয়েতনাম, লাওস আর কম্বোডিয়ার অঞ্চলগুলোকে দখল করে নেবে। বাট এই পজিশনে এসেই তাদের সামনে একটা বড় রকমের সমস্যা দেখা যায়। সেই সময় ভিয়েতনাম, লাওস আর কম্বোডিয়া কোনো স্বাধীন দেশ ছিল না। এই প্রতিটি দেশই তখন ফরাসি সাম্রাজ্যের অংশ ছিল, যেটাকে সেই সময় ফ্রেঞ্চ ইন্দো চায়না বলা হয়। 1940 সালে জাপান ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই ইন্দো চায়নাটাকেই নিজেদের কন্ট্রোলে নিয়ে যায়। তখন অফিসিয়ালি ভাবে জাপানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি প্লেয়ার হয়ে যায়। আমেরিকা তখন ভাবলো যে জাপানকে যদি না আটকানো হয় তাহলে তারা এশিয়ার সব দেশগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে। যেহেতু তখনও অবধি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণই করেনি, তাই তারা জাপানের ওপর ডিরেক্ট যুদ্ধ না করে তাদের উপর ইকোনমিক্যালি এফেক্ট ফেলাতে শুরু করে। তারা সবার প্রথমে জাপানকে অয়েল এক্সপোর্ট করা বন্ধ করে দেয়। সেই সময় জাপানে ইউজ হওয়া 80% অয়েল শুধুমাত্র আমেরিকা থেকেই আসে, আর আমেরিকা তখন জাপানকে স্পষ্টভাবেই জানিয়ে দেয় যদি তারা চায়নার দখল করা অঞ্চলগুলো থেকে নিজেদের সেনাবাহিনীকে ফিরিয়ে নেয় এবং জার্মানি আর ইটালির সাথে মিলিটারি অ্যালায়েন্স ভেঙে দেয়, তাহলে তারা আবারও জাপানকে অয়েল এক্সপোর্ট করা শুরু করে দেবে। কিন্তু জাপানের এম্পেরিয়ার আমেরিকার এই শর্তটাকে কোনোভাবেই মানতে রাজি ছিল। তখন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াতেও প্রচুর পরিমাণে অয়েল পাওয়া যেত, তাই জাপান এবার অয়েলের জন্য মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াকেও ক্যাপচার করার প্ল্যান শুরু করে। কিন্তু ইন্দোনেশিয়া তখন ডাচদের কন্ট্রোলে ছিল, আর মালয়েশিয়া ব্রিটিশ সাম্রাজ্যের কন্ট্রোলে ছিল, এবং ডাচ আর ব্রিটিশ এই দুটো সাম্রাজ্যই তখন আমেরিকার বন্ধু ছিল। তাই জাপান যদি এই দুটো সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকা তাদের উপর অ্যাটাক করবেই করবে। আর জাপানের এম্পায়ার তখন ভালো মতনই জানতো যে আমেরিকার মতন বড় মিলিটারি পাওয়ারের সাথে তারা যুদ্ধ করে কখনোই জিততে পারবে না। তাই জাপান এমন একটা রাস্তা বেছে নেয় যেটা নিউক্লিয়ার অ্যাটাকের সবচেয়ে বড় কারণ হয়ে যায়। 1941 সালের 7ই ডিসেম্বরে জাপান কোনো রকম ওয়ার্নিং ছাড়াই আমেরিকার পার্ল হারবার বেসে অ্যাটাক করে।
350-রও বেশি জাপানিজ এয়ারপ্লেন আমেরিকার পার্ল হারবারের উপর কন্টিনিউয়াসলি বম ফেলাতে শুরু করে দেয়। মাত্র 2 ঘন্টার মধ্যে তারা আমেরিকার 19টা নেভির জাহাজ আর 118টা মিলিটারি প্লেনকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। এই হামলাটা এতটাই আকস্মিকভাবে করা হয় যে আমেরিকা তাদের 2000-এরও বেশি মিলিটারিকে এই অ্যাটাকে হারিয়ে ফেলে। আর এই অ্যাটাকটা করার জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই জাপান এবার ফিলিপিনকেও নিজেদের কন্ট্রোলে নিয়ে, যেটা অলরেডি আগে থেকে আমেরিকার কন্ট্রোলেই ছিল। জাপানের এম্পিরিয়ার হয়তো ভেবেছিল যে আমেরিকা তাদের ওপর কোনোদিনই অ্যাটাক করবে, বিকজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকেই আমেরিকা বারবার করে বলেছিল যে তারা কোনো রকম যুদ্ধে জড়াতেই চায় না। কিন্তু পার্ল হারবারের অ্যাটাকের পরে আমেরিকা কোনোভাবেই আর নিজেকে আটকাতে পারে না। আর ঠিক তার পরের দিনই আমেরিকা অফিসিয়ালি ভাবে জাপানের বিরুদ্ধে ওয়ার্ল্ড ওয়ার 2-তে এন্ট্রি নেয়। A state of war has exists between the United States and the Japanese Empire. প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের এই ইনফেন্স স্পিচ শুনে ব্রিটেন আর চায়নাও এবার জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর অন্যদিকে জাপানের অ্যালাইস কান্ট্রি জার্মানি আর ইটালিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এরপর থেকে 1941 সালের শেষের দিকে ওয়ার্ল্ড ওয়ার 2 তার ফুল স্কেলে চলবে। এই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাচ্ছে। কিন্তু 1943 সালে ইটালি আত্মসমর্পণ করার জাস্ট কিছুদিন পরেই অ্যাডলফ হিটলার আত্মহত্যা করে। হিটলারের মৃত্যুর কিছুদিন পর জার্মানিও আত্মসমর্পণ করে, যার ফলে অ্যাক্সিস পাওয়ারের মধ্যে শুধুমাত্র জাপানই একমাত্র দেশ ছিল যে তখন অবধি আত্মসমর্পণ করতে রাজি ছিল। ক্রমাগত পরাজয়ের মুখোমুখি হয়ে জাপানের এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয় যে সেখানকার সাধারণ মানুষরা খাদ্য অভাবের কারণে মরতে থাকে। কিন্তু তবুও তাদের মনে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার সেই জোরটুকু ছিল যে তারা কোনোভাবেই হার মানতে রাজি ছিল। আর এই হার না মানার পেছনে সব থেকে বড় কারণ হলো জাপানের এম্পিরিয়ার হিরোহিতো। এই এম্পিরিয়ারের রাজত্বকালে লোকেদের এতটাই ব্রেন ওয়াশ করা হয়েছিল যে হিরোহিতোকে তারা তাদের সম্রাট নয় বরং ভগবান মানত। হিরোহিতোর বলা সব কথাগুলো তাদের কাছে ভগবানের আদেশের মতন শোনাত, এবং তারা অনেকেই মানতেন যে সম্রাটের জন্য প্রাণ দেওয়া মানে তাদের কাছে সেটা অত্যন্ত সম্মানের ব্যাপার, আর শত্রুর কাছে আত্মসমর্পণ করা মানে হলো তাদের কাছে সবচেয়ে বড় অপমানজনক। জাপানে তখন কামিকাজি নামের একটা এয়ারফোর্স ইউনিট তৈরি করা হয়। এই ইউনিটের পাইলটদের প্রধান কাজই ছিল তাদের বিমানগুলোকে নিয়ে সরাসরি যুদ্ধ জাহাজে আঘাত করে তাদের প্রাণ বিসর্জন দেওয়া। সোজা কথায় বলতে গেলে সুইসাইড বম্বিং। জাপান যখন পার্ল হারবারে অ্যাটাক করেছিল তখন প্রচুর পরিমাণে এই কামিকাজি অ্যাটাক দেখা গিয়েছিল। এই কামিকাজি পাইলটরা এত পরিমাণে ব্রেন ওয়াশ ছিল যে তাদের এম্পিরিয়ারের জন্য নিজেদের জীবন দেওয়া নিয়েও একবারও সংকোচ করত। আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই মারা যান। এরপর ভাইস প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান আমেরিকার নতুন প্রেসিডেন্ট হন। আর প্রেসিডেন্ট হওয়ার পরেই জাপানের সাথে চলা যুদ্ধের সমাধানের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। হ্যারি ট্রুমান তখন ভালো মতনই জানতেন যে জাপানের এম্পিরিয়ার তাদের কাছে কোনোদিনও সারেন্ডার করবে না, তাই তিনি এই যুদ্ধের সলিউশনের জন্য একটি অন্য রাস্তা খুঁজছিলেন। আর ঠিক তখনই তিনি আমেরিকার একটি সিক্রেট প্রজেক্টের সম্বন্ধে জানতে পারেন, যার নাম ম্যানহাটন প্রজেক্ট। সায়েন্টিস্ট জুলিয়াস রবার্ট ওপেনহাইমার এই প্রজেক্টের প্রধান দায়িত্বে ছিলেন। আর এই সমস্ত সায়েন্টিস্ট বিশ্বের প্রথম নিউক্লিয়ার বম তৈরি করার কাজ করছিলেন। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর একটি মরুভূমি এলাকায় যখন এই বমটার পরীক্ষা করা হয় তখন এই বমটার ক্ষমতা দেখে হ্যারি ট্রুমানের মনে হয় যে তিনি তার সমাধান পেয়ে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে মিলিটারির হাই র্যাঙ্কের অফিসার আর গভর্নমেন্টের অফিসিয়ালসদের নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করেন। আর এই মিটিংয়েই তারা ডিসাইড করেন যে বমটা ফেলানোর আগে জাপানকে শেষবারের মতন একটা ওয়ার্নিং দেওয়া দরকার। তাই 1945 সালের 26 জুলাই আমেরিকা, চীন আর ব্রিটেন একসাথে মিলে পোস্টড্যাম ডিক্লারেশন প্রকাশ করে। এই ঘোষণাপত্রে জাপানকে আনকন্ডিশনাল সারেন্ডার করবার দাবি জানানো হয়। আর তারা স্পষ্টভাবেই জানিয়ে দেয় এবার যদি জাপান সারেন্ডার না করে তাহলে তার পরিণতি হবে প্রম্পট অ্যান্ড আটার ডিস্ট্রাকশন, মানে পুরোপুরি ধ্বংস। বাট কিভাবে তারা এই ধ্বংসটা ঘটাবে যেহেতু সেটাকে স্পষ্টভাবে ক্লিয়ার করা হয়নি, তাই জাপানিজ এম্পিরিয়ার হয়তো কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে নিউক্লিয়ার বম বলে কোনো ডিস্ট্রয়ার ওয়েপন পৃথিবীতে সত্যি এক্সিস্ট করে। জাপানের এম্পিরিয়ার তখন ভাবছিলেন যে আমেরিকা কি বা এমন করবে, যেহেতু বহুদিন ধরে তাদের মধ্যে যুদ্ধ চলেই যাচ্ছে। আমেরিকা যা ইচ্ছে তাই করুক, বাট আমরা সারেন্ডার করব না। ফলে 1945 সালের 29 জুলাই জাপান পোস্টড্যাম ডিক্লারেশনকে প্রত্যাখ্যান করে। আর এই প্রত্যাখ্যানের কারণে আগস্টের 3 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান জাপানের ওপর অ্যাটমিক বম ফেলানোর অনুমতি দেন। 1945 সালের 6 আগস্টে আমেরিকার B-29 প্লেন জাপানের হিরোশিমার ওপর দিয়ে উঠতে থাকে। আর এই প্লেনটার মধ্যেই রয়েছে লিটল বয় নামের একটা অ্যাটমিক বম। নামের দিক থেকে ধরতে গেলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিদ্রুপ ছিল, বিকজ পৃথিবীর প্রথম নিউক্লিয়ার বমের নাম নাকি রাখা হয়েছিল ছোট্ট ছেলে। ঠিক সকাল 8:15 লিটল বয়কে হিরোশিমার উপর ফেলানো। ঠিক তার 44 সেকেন্ড পর হিরোশিমার লোকেরা একটা তীব্র আলোর ঝলক দেখতে পায়। এই আলোর ঝলকানি এতটাই বেশি ছিল যে অনেক মানুষ পার্মানেন্টলি অন্ধ হয়ে যায়।
এরপর ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনে তাদের শোনার ক্ষমতাও পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। মাটির তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার কারণে সেখানে উপস্থিত বহু মানুষদের দেহ মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত হয়, যাদের কালো ছায়া আজও অবধি কিছু জায়গায় লক্ষ্য করা যায়। আর যারা সঙ্গে সঙ্গে মারা যায়নি তাদের পাওয়ারফুল শক ওয়েভ ধুলোর মতন উড়িয়ে নিয়ে যায়। গাড়ি সমেত বাড়িঘরগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। চারিদিকের আকাশে তখন শুধু কালো কালো ধোঁয়া লক্ষ্য করা যায়। মাত্র 15 মিনিট আগে যেই স্থানে নীল আকাশ সূর্যের আলোতে ঝলমল করছিল, সেই নীল আকাশটাই এখন বিষাক্ত ধোঁয়ায় পুরোপুরিভাবে ঢেকে গেছে। হিরোশিমা শহর যেন আর শহর ছিল না। চারিদিকে ছড়িয়ে থাকা মৃতদেহ আর ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর তখন যেন হিরোশিমা শহরকে নরকে পরিণত হয়েছে। সাধারণত এরকম কোনো ডিজাস্টারের পরে সেই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, ডক্টররা আহতদের সাহায্য করে। বাট এখানে পরিস্থিতিটা সেরকম ছিলই না, বিকজ বিস্ফোরণের কারণে চারিদিকে থাকা হসপিটালগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, আর আহত মানুষদের সাহায্য করার জন্য তখন কেউই অবশিষ্ট ছিল না। চারিদিকে হওয়া এত পরিমাণ ক্ষয়ক্ষতির পরেও জাপানের এম্পিরিয়ার এবং কট্টরপন্থী নেতারা আমেরিকার সাথে কোনো রকমের বৈঠকে বসতে রাজিই হয় না। তারা তখন অবধি বলছিলেন, কি এমন হয়েছে, আমেরিকা তো শুধুমাত্র একটা বড় বমই ফেলিয়েছে, কিন্তু এই কারণের জন্য আমেরিকার কাছে স্যারেন্ডার করার কোনো প্রশ্নই ওঠে। বাট জাপানের এম্পিরিয়ার হয়তো জানতেনই না যে এটাই শেষ নয়, এরপর আরো ভয়াবহ দিন তাদের জন্য অপেক্ষা করছে। হিরোশিমার এই ঘটনার প্রায় 2 দিন পরে 9ই আগস্টে আমেরিকা আবারও একটা নিউক্লিয়ার অ্যাটাক কন্ডেম করে। সকাল প্রায় 11টার দিকে B-29 প্লেন থেকে আরেকটা নিউক্লিয়ার বম জাপানের নাগাসাকির উপর ফেলানো। এই ফ্যাটম্যান বমটা লিটল বয়ের থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর এটা বিস্ফোরিত হওয়ার পর এত বড় মাশরুম ক্লাউডের সৃষ্টি হয় যে সেটা আকাশের 12 কিলোমিটার অব্দি ছড়িয়ে পড়ে। ফ্যাটম্যান ব্লাস্ট করার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে 40,000 মানুষ নিজেদের প্রাণ হারায়। আর বমটা যেখানে ফেলানো হয় তার 7 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা সমস্ত বাড়িঘর পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। হিরোশিমার তুলনায় নাগাসাকির এই বমের পাওয়ার অনেকটা বেশি থাকলেও নাগাসাকির ক্ষয়ক্ষতির পরিমাণ হিরোশিমার তুলনায় অনেক কম। এই ক্ষয়ক্ষতির পেছনের মেন কারণটা হলো দুটো শহরের জিওগ্রাফিক্যাল পার্থক্য। নাগাসাকির চারিদিকে পাহাড় আর টিলা থাকার কারণে বমের পাওয়ার অনেকটাই কমে যায়, কিন্তু অন্যদিকে হিরোশিমা শহর পুরোপুরি সমতল হওয়ার কারণে সেখানে বমের পাওয়ার অনেকটাই বেশি দেখা। পরপর এই দুটো নিউক্লিয়ার অ্যাটাকের কারণে জাপানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ নিজেদের প্রাণ হারায়, যার মধ্যে 95% মানুষই ছিলেন সিভিলিয়ান্স, মানে সাধারণ মানুষ। জাপানের সুপ্রিম কাউন্সিলের মেম্বাররা এবার স্যারেন্ডার করার জন্য বৈঠকে বসে, বিকজ তারা তখন ভাবছিলেন যদি এইবার আমেরিকার কাছে আমরা স্যারেন্ডার না করি তাহলে আমেরিকা একের পর এক শহরের উপর নিউক্লিয়ার বম ফেলাতেই থাকবে। আর এরকম যদি তারা সত্যি করতে থাকে তাহলে পৃথিবী থেকে জাপানের অস্তিত্ব পুরোপুরিভাবে মুছে যায়। জাপানের সম্রাট হিরোহিতো অবশেষে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে, বিকজ জাপানের কাছে আর কোনো রাস্তাই ছিল না। একদিকে আমেরিকার নিউক্লিয়ার বম আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ। এই দুটো কারণের জন্যই জাপানের মানুষরাও তাদের এম্পায়ারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। জাপানের কিছু মিলিটারি অফিসাররা এম্পায়ারের বিরুদ্ধে কু করারও চেষ্টা করে, কিন্তু সেই অভ্যুত্থানে তারা পুরোপুরি ব্যর্থ হয়। অবশেষে 1945 সালের 15ই আগস্টে জাপানের স্যারেন্ডারের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। জাপানে এবার গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা হয়, যেখানে এম্পিরিয়ারকে শুধুমাত্র একটি ফিগার হেডে পরিণত করা হয়। জাপানে আজকের দিনেও এম্পিরিয়ার তো আছে, কিন্তু তার কাছে পলিটিক্যালি কোনো ক্ষমতা নেই। হিরোশিমার নাগাসাকিতে যেই ধ্বংস ঘটেছিল তার আর্থিক পরিমাণ ছিল প্রায় $970 মিলিয়ন। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে এই শহর দুটোর পুনর্নির্মাণের কাজ প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায়। পৃথিবীর নানা দেশ থেকে বহু পরিমাণে স্বেচ্ছাসেবকরা আসে এবং এই শহরটাকে রিবিল্ড করার কাজে যোগ দেয়। আর মাত্র 10 বছরের মধ্যেই এই শহরগুলোকে এমনভাবে রিবিল্ড করা হয় যে আজকে সেখানে গেলে বোঝাই যাবে না যে একটা সময় এখানে অ্যাটমিক বম ফেলানো হয়েছে। কিন্তু আজও অবধি আমাদের সবার মনে সেই প্রশ্নটা থেকেই যায় যে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের এই নিউক্লিয়ার অ্যাটাকের সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি ভুল। কারণ এই বিষয়ে হ্যারি ট্রুম্যান কোনোদিনও ক্ষমাও চাননি, এমনকি অনুশোচনাও প্রকাশ করেননি। তার মতে আমেরিকার কাছে শুধুমাত্র তখন দুটো রাস্তাই খোলা ছিল, ফার্স্ট অপারেশন ডাউনফল অ্যান্ড সেকেন্ড নিউক্লিয়ার অ্যাটাক। প্রথম দিকে আমেরিকা অপারেশন ডাউনফলই করতে চেয়েছিল, কিন্তু ব্যাটেল অফ ওকিনাওয়াতে যুদ্ধের পর এত সংখ্যক মানুষের মৃত্যু তাদেরকে ভালো মতনই বুঝিয়ে দিয়েছিল যে জাপান কোনোদিনও স্যারেন্ডার করবেই না। তাদের মতে জাপানিজ মিলিটারিরা তখন এতটাই ব্রেন ওয়াশ হয়ে গেছিল যে তারা জীবনের শেষ মুহূর্ত অব্দি যুদ্ধ চালিয়েই যেত। আমেরিকা নাকি এস্টিমেট করে দেখেছিল যদি এরকমই যুদ্ধ চলতে থাকতো তাহলে সেই যুদ্ধ শেষ হতে হতে মিনিমাম 10 বছর সময় লাগবে, আর প্রায় 10 লাখেরও বেশি আমেরিকান সোলজার মারা যেত। তাই তারা 10 লাখ সেনাবাহিনীর বিপরীতে 2 লাখ সিভিলিয়ান্সের মৃত্যুকেই বেশি প্রেফার করেছে।
বিকজ তাদের মতে 2 লাখ মানুষের মৃত্যু 10 লাখ আমেরিকান সোলজারের মৃত্যুর সামনে কম ভয়াবহ। কিন্তু এই কাহিনীর সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা হলো সময়। সময় মানুষকে বদলে দেয়, সময় নেশনকে বদলে দেয়, সময় অতীতকে বদলে দেয়। তাই আজ 81 বছর পরেও হিরোশিমা আর নাগাসাকির মানুষেরা অতীতের সেই দিনটার কথা মনে করে ভাবেন যে তাদের পূর্বপুরুষদের বলিদান হয়তো পৃথিবীকে এমনই একটা শিক্ষা দিয়েছিল যে আজও অব্দি দ্বিতীয়বার অতীতের সেই ভয়ঙ্কর দিনটা আর ফিরে আসে না।